এরপর হচ্ছে বিভিন্ন ধরনের গতি বা টাইপস অফ মোশন, ডিফারেন্ট টাইপ অফ মোশন। প্রথমে যে গতিটা আছে সেটা হচ্ছে সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন। সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন সংজ্ঞাটা কি? ইফ এনিথিং মুভস অ্যালং এ স্ট্রেট লাইন দেন ইটস মোশন ইজ কল্ড এ লিনিয়ার মোশন। মানে কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে বা সোজা একটা বস্তু যদি চলে তখন সেটাকে আমরা লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি বলতে পারি। আমাদের চারপাশে যত বস্তু দেখি তার ম্যাক্সিমামই হচ্ছে লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি। ধরো তুমি একটা বস্তুকে নিক্ষেপ করলা, ওইটা হচ্ছে সরলরৈখিক গতি। তারপর হচ্ছে গাড়ির গতি, ট্রেনের গতি, ফলিং অবজেক্টের গতি, যেমন হচ্ছে আপেল যদি গাছ থেকে পড়ে বা এইটাকে যদি আমি এরকম ফেলে দিই, এই যে পেনটাকে আমি ফেলে দিলাম, এটাও কিন্তু সরলরৈখিক গতি, মানে সোজা পথই চলতেছে। এখন বলতে পারো যে ভাই সাইকেল চালানোর সময় একটু আঁকা বাঁকা হচ্ছে, বাট ওইটাকে আমরা হিসাবের ভিতর নিব না, আমরা জাস্ট হচ্ছে লিনিয়ার মোশনটাকে নেব। তার মানে আমরা ম্যাথ যতটুকু করব বা এসএসসি লেভেলে আমরা যতটুকু ম্যাথ করব বা যতটুকু জানবো ম্যাক্সিমাম 99% হচ্ছে লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি নিয়ে। তো সরলরৈখিক গতির সংজ্ঞাটাকেই কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে তার গতিটি হচ্ছে সরলরৈখিক গতি। ইংলিশে বলে ইফ এনিথিং মুভস অ্যালং এ স্ট্রেট লাইন দেন ইটস মোশন ইজ কল্ড এ লিনিয়ার মোশন। এক্সাম্পল হিসেবে দিতে পারি ফলিং অবজেক্ট, তারপর হচ্ছে সুইমিং করতেছো, চালাইতেছো, যা করতেছো ম্যাক্সিমাম হচ্ছে সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন। এরপর হচ্ছে সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি। সার্কুলার মোশন বা ঘূর্ণন গতি কি? when a body rotates about a particular point or a line keeping the distance of the particle of the particles of the body unchanged, it's called সার্কুলার মোশন। মানে হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে কোনো বস্তু যদি ঘোরে তখন সেটাকে বলা হয় থাকে সার্কুলার মোশন। বাংলায় বললে একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলা হয় থাকে ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। মানে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে এর সাথে সম দূরত্ব, দেখো সবসময় সম দূরত্ব বজায় রেখে চলতেছে না, একটা নির্দিষ্ট পথে ঘুরতেছে এবং সব জায়গায় কিন্তু সমান দূরত্ব বজায় রেখে ঘুরতেছে, সমান দূরত্ব বজায় রেখে ঘুরতেছে। এই দূরত্বটা কি? এই বৃত্তটার ব্যাসার্ধের সমান, তার মানে ব্যাসার্ধের সমান দূরত্ব রেখে সবসময় ঘুরতেছে। সো এই টাইপের গতিকে বলা হয় থাকে ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। এখন ঘূর্ণন গতির ভিতর আর অনেক ধরনের গতি আছে, সাবসেক্ট আছে, সো এগুলো আমরা পড়বো না, জাস্ট আমরা জেনে রাখি ঘূর্ণন গতি কি, কারণ আপাতত এগুলো আমাদের লাগতেছে না। তো ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে ফ্যানের পাখার গতি, গাড়ির চাকার গতি, এরকম এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। তারপর তুমি যদি একটা যে কোনো একটা ভারী বস্তুকে একটা সুতায় বেঁধে এরকম যদি ঘোরাও তখন সেটা কিন্তু আসলে ঘূর্ণন গতি হবে। হ্যাঁ, এরপর হচ্ছে ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি। এটার উদাহরণ হচ্ছে ইফ অ্যান অবজেক্ট মুভস ইন সাচ এ ওয়ে দ্যাট all the particles of the object travel the same distance at the same time at the same direction that its motion is called ট্রান্সলেশনাল মোশন। মানে যে কোনো একটা অবজেক্টের ইচ অ্যান্ড এভরি পার্টিকেল যদি সমান দিকে মানে সমান বেগে এবং সমান দিকে সমান দূরত্ব অতিক্রম করে তখন সেটাকে বলা হয় থাকে ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি। বাংলায় বললে কোনো কিছু যদি এমন ভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে চলতে থাকে তখন সেটা হচ্ছে চলন গতি, তখন সেটা হচ্ছে চলন গতি। একটু আগে যে আমরা বললাম লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতি, ওইটাও কিন্তু কাইন্ড অফ ট্রান্সলেশনাল মোশন। আশা করি এটা বুঝতে পারছো। এখন ঘূর্ণন গতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ট্রান্সলেশনাল মোশন পাওয়া যায়, বাট এটা খুবই কমপ্লেক্স, এটা কিন্তু খুবই কমপ্লেক্স। সো এই কমপ্লেক্স টপিক যেহেতু আমাদের ঘূর্ণন গতি খুব একটা ডিটেলসে নাই, সো আমরা এই কমপ্লেক্স টপিকের ভিতরে যাচ্ছি না। আর একবার বলছি, কোনো কিছুর গতি যদি এমন ভাবে হয় যে যেন এই বস্তুটার প্রত্যেকটা পয়েন্ট একই দিকে সমান বেগে থাকে তখন সেটাকে আমরা ট্রান্সলেশনাল মোশন বা চলন গতি বলতে পারি। এরপর হচ্ছে পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন কি? একটা নির্দিষ্ট সময় পরপর যদি গতির পুনরাবৃত্তি হয়, একটা নির্দিষ্ট সময় পরপর যদি গতির পুনরাবৃত্তি হয় তখন সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয় থাকে। নির্দিষ্ট সময় পরপর পর্যায়বৃত্ত গতির পুনরাবৃত্তি হয়, যে সময়কাল পরপর এই পুনরাবৃত্তি ঘটে তাকে এই গতির পর্যায়কাল বলে। পর্যাবৃত্ত গতিতে চলনশীল একটি বস্তুকণা তার গতিপথের প্রতিটি বিন্দুকে এক পর্যায়কাল পরপর একই বেগে অতিক্রম করে। প্রত্যেকটা লাইন বুঝাইতেছি, প্যারা নেওয়ার দরকার নেই, আর যদি বুঝে থাকো চিল। আচ্ছা, এখানে হচ্ছে ওপেন হার্ট সার্জারিতে, মানে ওপেন হার্ট সার্জারি হচ্ছে হার্টটাকে দেহের ভিতর থেকে বের করে তারপর হচ্ছে এটার চিকিৎসা করা হয়। সো ওই অবস্থার একটা কি বলে ভিডিও আছে। তো দেখো আমাদের হার্ট কিন্তু আমাদের জন্মের পর থেকে না, আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন থেকে কিন্তু এরকম পাম্প করতে থাকে, এরকম পাম্প করতে থাকে। আচ্ছা যাই হোক, চলো বুঝাই পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন কি বলছে? যে কোনো একটা পেন্ডুলাম চিন্তা করো, যে কোনো একটা পেন্ডুলাম চিন্তা করো, একটা নির্দিষ্ট সময় পরপর যদি গতির পুনরাবৃত্তি ঘটে, দেখো এইখানে যাচ্ছে, তারপর এখানে যাচ্ছে, আবার এখানে আসছে, তারপর আবার এখানে যাচ্ছে, মানে একবার এরকম আপ ডাউন করছে, তার মানে একটা নির্দিষ্ট সময় পরপর এই গতিটার পুনরাবৃত্তি হয়, তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়।
যে সময়কাল পরপর এই পুনরাবৃত্তি ঘটে তাকে এই বস্তু মানে তাকে এই গতির পর্যায়কাল বলে। ধরো এই জায়গায় আছে এই বস্তুটা, এখন এই জায়গায় আসার পর আবার এই জায়গায় আসলো, সো এই সময়কালটাকে বলা হয় থাকে পর্যায়কাল। চলো আর একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে ধরো এইখান থেকে ধরো যাত্রা শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু করছে, এইখানে গেল, তারপর আবার এখানে আসলো, সো যেই সময়টা লাগছে সেইটাকে বলা হয় থাকে পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়, সারা জীবন মনে রাখবা, পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। নিচে চলে যায় কেন? ওকে, তারপরে কি পরের লাইন কি আছে? পর্যাবৃত্ত গতিতে চলনশীল একটি বস্তুকণা তার গতিপথের প্রত্যেকটা বিন্দুকে একটা পর্যায়কাল পরপর একই বেগে অতিক্রম করে। পর্যাবৃত্ত গতিতে দেখো এই যে এইটা হচ্ছে তার গতিপথ, এই গতিপথের প্রত্যেকটা বিন্দু, যে কোনো একটা বিন্দুর কথা চিন্তা করো, এই বিন্দুকে এক পর্যায়কাল পর অতিক্রম করে না। যেমন ধরো এখন এখানে আছে, ধরো একটা সিম্পল জিনিস চিন্তা করো, এখন এখানে আছে, এখান থেকে কি আসলো, এখানে আসলো, তারপর কি আবার এখানে গেল, তাহলে এক পর্যায়কাল পর অতিক্রম করলো না, ঘুরে আবার ওই জায়গাটা আসলো। তো এক পর্যায়কাল পর একই বেগে সবসময় একই বেগ অতিক্রম করে, সবসময় একই বেগ অতিক্রম করে। ওকে, আমরা আশা করি এটা বুঝছি। পর্যাবৃত্ত গতি, এখন পর্যাবৃত্ত গতির একটা সাবসেট বলতে পারো বা একটা ছোট অংশ বলতে পারো সরল ছন্দিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। ওইটা কাইন্ড অফ পর্যাবৃত্ত গতি একটা, মানে পর্যাবৃত্ত গতি যদি এত বড় একটা জিনিস হয়, এই এত বড় যদি একটা জিনিস হয়, এর ভিতর ছোট একটা অংশ হচ্ছে এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন। আমরা যখন হচ্ছে কি বলে তরঙ্গ নিয়ে পড়বো তখন কিন্তু অনেক ক্ষেত্রে এসএইচএম বলে যাব, তার মানে এসএইচএম বলতে সিম্পল হারমোনিক মোশন, এইটাকে বোঝায় সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন গতি, বাংলায় বললে সরল ছন্দিত স্পন্দন গতি। তো এইটার কি বলে বৈশিষ্ট্যগুলো কি কি একটা একটা দেখি, প্রত্যেকটা একটা একটা আলাদা আলাদা করে ব্রেকডাউন করব। সরল ছন্দিত স্পন্দন বা সরল স্পন্দন গতি হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, এটা অবভিয়াসলি বুঝছি একটু আগে যেটা বললাম, যে পর্যাবৃত্ত গতির একটা ছোট পার্ট হচ্ছে কি, পর্যাবৃত্ত গতির একটা পার্ট হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন। স্পন্দন গতির বেলা একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয়, ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় থাকে সাম্যবিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আবার পড়ি, স্পন্দন গতির বেলা একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয়, ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় থাকে সাম্যবিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। চলো দেখি, এই যে এসআইএসএম এর ক্ষেত্রে বা সরল ছন্দিত স্পন্দন গতির ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট বিন্দু থাকে, এই পয়েন্টটাকে কি বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে গতিটা যখন থাকবে না, যখন রেস্টে থাকবে তখন কি এই জায়গায় বস্তুটা থাকবে, সো এই যে এইটাকে বলা হয় তাকে সাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবং এইটার দুই পাশে এই বস্তুটা স্পন্দিত হয়, এইটার দুই পাশে বস্তুটা স্পন্দিত হয়। এখন এইখানে একটা জাস্ট পেন্ডুলামের উদাহরণ দেওয়া আছে, অনেক ক্ষেত্রে দেখবা স্প্রিং এর উদাহরণ দেওয়া থাকবে, ধরো এই জায়গায় একটা হচ্ছে স্প্রিং বাঁধা আছে এরকম, আমার আঁকার হাত খুবই খারাপ, এখন কোন একটা ভর ঝুলানো আছে, এখন যদি টেনে ছেড়ে দিই তাহলে আপ ডাউন করবে, তখন আসলে সাম্যবিন্দুটা কোথায়, এই জায়গায় কোন এক জায়গায় হবে। আমরা যখন স্প্রিং পড়াবো তখন হয়তো আমরা ডিটেলস এটা বলবো, জাস্ট বোঝানোর জন্য বললাম যে একটা সাম্যবিন্দু আছে, এই সাম্যবিন্দুর দুই পাশে স্পন্দিত হয়। এরপরে কি আছে দেখি, গতিপথের উভয় পাশে শেষ প্রান্তে বস্তুকণার দ্রুতি থাকে শূন্য। গতিপথের উভয় পাশে শেষ প্রান্তে বস্তুকণার দ্রুতি থাকে শূন্য। এই দেখো গতিপথের উভয় পাশে শেষ প্রান্তে এটা শূন্য হয়, বেগটা শূন্য হয়, এক মুহূর্তের জন্য দেখো স্থির হয়ে যাচ্ছে। গতিপথের উভয় পাশে শেষ প্রান্তে গিয়ে বস্তুটি একটু সময়ের জন্য স্থির হয়ে যাচ্ছে, এইটাই বলছে এখানে যে গতিপথের উভয় পাশে শেষ প্রান্তে বস্তুকণার দ্রুতি থাকে শূন্য। কোনো এক প্রান্ত থেকে সাম্যবিন্দুর দিকে অগ্রসর হওয়ার সময় বস্তুকণার দ্রুতি ক্রমান্বয়ে বাড়তে থাকে। কোনো এক প্রান্ত থেকে সাম্যবিন্দুর দিকে অগ্রসর হওয়ার সময় বস্তুকণার দ্রুতি বাড়তে থাকে। দেখো এখানে কি বলছি, যে দুই প্রান্তে গিয়ে বেগ শূন্য হয়ে যায়, তারপর শূন্য হওয়ার পর এই জায়গার দিকে আস্তে আস্তে এটার বেগটা বাড়তে এই জায়গায় গিয়ে সর্বোচ্চ হয়। দেখো এই জায়গায় গিয়ে স্থির হয়ে যায়, তারপর যে কোনো এই দুই পাশে গিয়ে যে কোনো এক পাশ চিন্তা করো, এই জায়গায় গিয়ে স্থির হয়ে যায়, তারপর কি আস্তে আস্তে বাড়তে সর্বোচ্চ হয়ে যায়, সর্বোচ্চ হওয়ার পর আবার যাইতে কমতে এই জায়গায় গিয়ে শূন্য হয়, আবার আস্তে আস্তে বাড়তে সর্বোচ্চ এখানে হয়, তারপর আবার আস্তে আস্তে কমতে এইখানে গিয়ে সর্বনিম্ন হয়। তো এইটা হচ্ছে বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকে, বা পর্যায়বৃত্ত গতিতে, এটাও তো কাইন্ড অফ পর্যায়বৃত্ত গতি, তাই না, বা এটার পুনরাবৃত্তি ঘটতে থাকে। আশা করি এই লাইনটাও বুঝছো, যে কোনো এক প্রান্ত থেকে সাম্যবিন্দুর দিকে অগ্রসর হওয়ার সময় বস্তুকণার দ্রুতি ক্রমান্বয়ে বাড়তে থাকে, এবং সাম্যবিন্দুতে সর্বোচ্চ দ্রুতি লাভের পর কণাটি অপর প্রান্তের দিকে অগ্রসর হওয়ার সময় সেই দ্রুতি ক্রমান্বয়ে কমতে আবার শূন্য হয়ে যায়। একটু আগে যেটা বলছি সেইটাই। এরপর কণাটি তার গতির দিক পরিবর্তন করে বিপরীত দিকে একইভাবে চলতে শুরু করে। এবং আগের প্রান্তে পৌঁছেছে এক মুহূর্তের জন্য থেমে থাকে। এই ঘটনায় ঘটতে যে সময় লাগে তাকে এক পর্যায়কাল বলে। একটু আগে যেটা বলছি সেটাই, চলো আরেকবার বলি।
দেখো এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই জায়গায় হচ্ছে বেগ সর্বোচ্চ হয় এবং দুই পাশে সর্বোচ্চ পয়েন্টে এটা কি হয়, সর্বোচ্চ পয়েন্টে এটা মানে বেগটা শূন্য হয়ে যায়। তারপর এক জায়গায় গিয়ে থেমে থাকে, মানে বেগটা যেহেতু সর্বনিম্ন তার মানে এক মুহূর্তের জন্য থামে। তারপর আস্তে আস্তে বেগ বাড়তে বাড়তে এই অবস্থানে গিয়ে সর্বোচ্চ হয়, সর্বোচ্চ বেগে থাকে। তারপর বেগ আস্তে আস্তে কমতে থাকে, আবার কমতে কমতে এখানে গিয়ে শূন্য হয়ে যায়। সো একবার এই জায়গায় গিয়ে আবার এই জায়গায় আসার সময়টা, এই সময়টাকে বলা হয় থাকে এক পর্যায়কাল। এই জায়গায় থাকলো, গিয়ে তারপর আবার আসলো, এই পুরো সময়টাকে বলা হয় থাকে এক পর্যায়কাল। এই হচ্ছে আমাদের সবগুলো গতির প্রকারভেদ। আই হোপ সবগুলো গতির প্রকারভেদ বুঝছো। প্রথমে আমরা কি পড়ছি আবার একটু রিভিউ করি। প্রথমে হচ্ছে আমরা স্থিতি এবং গতি পড়ছি, পৃথিবীতে পরম স্থিতি এবং পরম গতি বলে কিছু নাই সেটা পড়লাম। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গতি বা মোশন পড়লাম। প্রথম হচ্ছে লিনিয়ার মোশন, তারপর হচ্ছে সার্কুলার মোশন, তারপর হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, তারপর হচ্ছে পিরিয়ডিক মোশন, তারপর সর্বশেষ পড়লাম সিম্পল হারমোনিক মোশন বা এসএসএম বা সরল চন্দ্রিত স্পন্দন গতি।